রজত শুভ্র মজুমদারের গল্প বাঘ। ঢাউস পার্সেল বক্সটা ডেলিভারি বয় মিমির হাতে তুলে দিতেই বাড়িশুদ্ধ লোক বিস্ময়ে চিৎকার করে উঠলেন, এটা কি রে, কে পাঠিয়েছে? ডেট আর টাইম সমেত সাইন করে মিমির মা কাগজটা কুরিয়ারের ছেলেটাকে ফেরত দিয়েই আমাদের দিকে হাসি মুখে তাকালেন। লেখা আছে ফ্রম বুবন, মানে আমাদের রিখিয়ার ছেলে, রিখিয়া ঘোষ, মানে রিখিয়া আন্টি। তোর মনে পড়ে মিমো? আমরা যখন বর্ধমানে থাকতাম খুব ভালোবাসত মিমুকে। সারপ্রাইজ গিফট একদম। কি আছে রে? আর একজন বললেন। ড্রয়িং কাম ডাইনিং এর এক কোণে নিয়ে গিয়ে তখন থেকে বাক্সটা খোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মিমি। তার সাহায্যে এগিয়ে গিয়েছেন ন্যাপপাতি পিসিমণি। তিনিও বিশেষ সুবিধে করতে পারছেন না দেখে পাশের বাংলোয় সুদক্ষিণা আন্টি, মিমির মা, আমি এবং বাড়ির পরিচারিকা সেদিকে এগোতে উদ্যত হব এমন সময় ঝোলা থেকে উঁকি দিতে শুরু করলো বিড়াল। ইমা, বিড়াল কোথায়? এ তো বাঘ মনে হচ্ছে। মিমির মা অস্ফুটে উচ্চারণ করতে বিশাল বাঘটা বেরিয়ে পড়ল বাক্স থেকে। আর দেখা মাত্রই আমার বুকে ধক করে একটা অপ্রত্যাশিত ধাক্কা, মাথাটাও ঘুরে গেল চকিতে, কপালে বিন্দু বিন্দু ঘাম। উফু, লক্ষণ তো ভালো ঠেকছে না। ধীরে ধীরে বসে পড়লাম সোফায়, মনটা বিষণ্ণ হয়ে গেল। মাইল্ড স্ট্রোক নাকি? নিজে নিজের নাড়ি দেখতে শুরু করলাম। ততক্ষণে ছুটে এসেছেন বুকু। কি হলো, কি হলো? না কিছু না, লুকোবার ব্যর্থ চেষ্টা করলাম। কিছু না মানে? মাথাটা একটু ঘুরে গেল মনে হলো। সে কি, কেন? শরীর খারাপ লাগছে? না না, ঠিক এখন ঠিক আছে। জল খাও জিজু। ছিপিটা খুলতে খুলতে জলের বোতল নিয়ে এগিয়ে এলেন মিমির মা। সবাই মিলে আমাকে জোর করে শুইয়ে দিলেন সোফায়। শুতে শুতেই আগের রাতের ভয়ঙ্কর স্বপ্নটার কথা মনে পড়ে গেল। এই বাঘটাই তো যত নষ্টের গোড়া। স্বপ্নটা তো এই বাঘটাকে নিয়েই। এই বাঘটা না হোক ঠিক এরই মতো অন্য একটা বাঘ। বিকেলবেলায় মল থেকে ঠিক এইরকমই একটা বাঘ কিনে এনেছিলাম মিমিটার জন্য। বুকু মানা করেছিলেন, আর বাঘ আনতে হবে না, তুমি বরং ওখানে গিয়ে ওর পছন্দ মতো একটা খেলনা কিনে দিও কাল। ওখানে গিয়ে যদি সময় সুযোগ না পাই তখন মেয়েটা রাগ করবে। আমি বিড়বিড় করে বললাম, ওর অনেক খেলনা আছে। তা থাক, একটা মেয়ের 5 বছরের জন্মদিনের খেলনা ছাড়া আর কি বা দেব? বিশেষ করে তুমি যখন সোনার জিনিস দিচ্ছই। তুমি তা কথা শুনবে না? আরে এই যাব আর আসবো। ঘণ্টাখানেকের মধ্যেই বাঘটা নিয়ে ফিরে এসেছিলাম। ঠিক এই বাঘটার মতোই, টকটকে হলুদ রং, যেন ঠিকরে বেরোচ্ছে গা থেকে। তার উপর মিশমিশে কালো ডোরাকাটা দাগ, আর ওই চোখ যেন খাঁটি আগুন দিয়ে তৈরি। কোন কামারের কোন কামারশালায় বানানো ব্রেকের সেই সুবিখ্যাত লাইন মনে পড়ে গিয়েছিল, ডিডি হু মেড দ্য ল্যাম্প মেক দি। কিন্তু রাতের বেলায় অমন স্বপ্ন কেন দেখলাম? খেলনা বাঘটা সত্যিকারের বাঘ হয়ে গেল কি করে? বাঘটার বীভৎস রুদ্র রূপ দেখে আমি ঘুমের মধ্যেই ছটফট করছিলাম। দেখলাম একটা ফাঁকা জায়গায় বাঘটা প্রচণ্ড গতিতে দৌড়চ্ছে, সঙ্গে সুতীব্র গর্জন। তার চোখ থেকে আগুন ঝলকে পড়ছে। কোনোভাবেই সে শান্ত হচ্ছে না, তার কোনো ক্লান্তি নেই। সে শুধু রক্ত চায়, মানুষের রক্ত। একটুখানি মাংসের জন্য সে উন্মাদ হয়ে ছুটছে। দুর্দমনীয় ক্ষিপ্রতায় সে ছিন্ন ভিন্ন করে দিতে চাইছে কোনো মানব শরীর। এবং কি আশ্চর্য হলো তাই! মানুষের গন্ধ পেয়ে সে ছুটতে লাগলো তার পেছনে। মানুষও ঊর্ধ্বশ্বাসে ছুটছে। সে এক রোমহর্ষক দৌড়। শেষ পর্যন্ত বাঘ ঝাঁপিয়ে পড়ল মানুষের ওপর। তারপর পৈশাচিক উল্লাসে সে ছিঁড়ে ফেলল তার নাড়ি ভুঁড়ি। আমি স্পষ্ট দেখতে পেলাম তার অবর্ণনীয় শক্তির কাছে সম্পূর্ণ নিরস্ত প্রতিরোধহীন মানুষ মুহূর্তে ভেসে গেল রক্তস্রোতে। আক্রান্তের মুখ, পেট খুবলে ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে বের করে আনলো রাস্তায়। তারপর নাক ডুবিয়ে আস্বাদন নিতে শুরু করলো পরমানন্দে। তার ঠোঁটে, গোঁফে, মুখের চারপাশে লেগে থাকলো গরম তাজা রক্ত, নাড়ির টুকরো। বুকু আমাকে জাগিয়ে দিয়েছিলেন, জল খাও।
ভয়ে আমি নিস্তেজ হয়ে গিয়েছিলাম ক্ষণিকের জন্য। আমার জিভ শুকিয়ে গিয়েছিল, মুখ দিয়ে কথা বেরোচ্ছিল না। অনেকক্ষণ চুপ করে বসে তারপর ওয়াশরুমে গিয়েছিলাম ধীর পায়ে। সেখানে চোখ, মুখ, ঘাড়, গলা ভালো করে ধুয়ে আবার এসে শুয়েছিলাম বিছানায়। ঘড়ির কাঁটায় তখন ঠিক 3:05। আর দু চোখের পাতা এক করতে পারিনি একবারও। ভোরের আলো ফোটার আগেই বাঘটাকে দুমড়ে মুচড়ে নোংরা ফেলার বাস্কেটে রেখে এসেছিলাম, যাতে সকালে মিউনিসিপ্যালিটির গাড়ি এসে সৎকারের জন্য নিয়ে যেতে পারে বুকুর জেগে ওঠার আগেই। তারপর ব্রেকফাস্ট সেরে যথাসময়ে যখন বেরোচ্ছি আমরা, বুকু ভুরু কুঁচকে প্রশ্ন করলেন, বাঘটা নিলে না? না, মানে ওটা থাক, আমার ঠিক পছন্দ হয়নি। আমি আমতা আমতা করতে লাগলাম। উফ, তুমি না? সহ্যের সীমা ছাড়ালে বুকু অদ্ভুত একটা হাসি হেসে ব্যঙ্গোক্তি করেন, ওটা নিয়ে তুমি খেলবে? এই হাসিটা স্বাভাবিক হাসি নয়, এর মধ্যে লঙ্কার ঝাঁঝ লুকোনো থাকে। আমি কথা না বাড়িয়ে স্টিয়ারিং ধরলাম। সোফা থেকে উঠে বসলাম আমি। এখন সম্পূর্ণ সুস্থ বোধ করছি। মিমিও ঘর থেকে প্রেশার মাপার যন্ত্রটা নিয়ে এসেছে অনেকক্ষণ। তখন থেকে বলছি প্রেশারটা দেখো, কথা কি কানে যাচ্ছে না পিসাই? আমার প্রেশার ঠিক আছে বাবা। মিমির পাকামি দেখে একচোট হেসে নিলাম। তুমি প্রেশারের বড়ি খাও নাকি জিজু? মিমির মা জানতে চাইলেন। না না, বাড়িশুদ্ধ লোকের চিন্তায় খানিক লজ্জাই পেলাম। আসলে কি হয়েছে বলো তো, কাল রাতে একদম ঘুম হয়নি, তার উপর এতটা ড্রাইভ করেছি তো, তাই মাথাটা হঠাৎ ঘুরে গিয়েছিল। এখন আর কোনো সমস্যা নেই। কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম, কালকে সব আয়োজন কমপ্লিট তো? প্রায়। মিমির মা মোটা দাঁড়া চিরুনি হাতে বাদামি চুলের জট ছাড়াতে ছাড়াতে বললেন, তাও বিকেলে একবার বেরোবো সবাই মিলে, যাবে তো? নিশ্চয়ই। আমি দেখলাম এই মৌকা, মিমিটাকে ভালো একটা কিছু কিনে দিতেই হবে। আমি যাব না। মিমি স্পষ্টভাবে তার নিজস্ব মত প্রকাশ করলো। কেন যাবি না? আমরা সবাই যাব, আর তুই বাড়িতে একা একা বসে থাকবি নাকি? পিসমণির বকা খেয়ে মিমি তখনকার মতো চুপ করে গেল। এসে থেকে শালাবাবুকে দেখিনি, তিনি কখন ফিরবেন? মিমির মাকে প্রশ্ন করতেই বিরক্তিপূর্ণ জবাব এলো, তেনার আজ মিটিং আছে গুরুত্বপূর্ণ, ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। জরুরি পদে থাকলে যা হয়। আমি জিজ্ঞেস করেছিলাম, কাল মানে জন্মদিনেও কি তোমায় অফিস করতে হবে? মিমির মা কয়েক সেকেন্ড পজ দিয়ে রাগত স্বরে বললেন, আমার খুব সৌভাগ্য যে জন্মদিনে উনি একটা ছুটি নিয়ে আমাদের সকলকে কৃতার্থ করবেন বলে এখনো পর্যন্ত সিদ্ধান্তে অবিচল আছেন। এই এখনো পর্যন্ত কথাটা বেশ স্ট্রেস দিয়ে বললেন মিমির মা। আমি তাকে বোঝাতে চেষ্টা করলাম, দেখো, পুলিশের বড় কর্তারা এত সহজে যখন তখন ছুটি নিতে পারে না, তাদের অনেক দায়বদ্ধতা থাকে। তাদের সংসার করতে কে বলে? দেশ শাসন করলেই হয়। রাগ আর পড়ে না মিমির মায়ের। এই যে কালকের এত আয়োজন, তুমি ভাবতে পারো তার বিন্দু বিসর্গ ও জানে না? সমস্তটাই একা হাতে সামলাতে হচ্ছে আমাকে। বুঝতে পেরেছি। কি বুঝতে পারছো? কিছুই বুঝতে পারছো না। মিমির মা চিরুনিটা টেবিলের ওপর রেখে চুলটা খোপা করতে করতে অসহিষ্ণু হয়ে পড়লেন। সমস্তটাই যদি নেগেটিভ হয়, তাহলে অমন চাকরির দরকার কি? সমস্তটাই নেগেটিভ মানে? বুকু অনেকক্ষণ পর মুখ খুললেন। আরে দিদি, তুমি ভাবতে পারবে না, দিন রাত শুধু উড়ো চিঠি, হুমকি, ফোন, মেরে ফেলবো তোমাকে, পুঁতে ফেলবো মেয়েকে। পারা যায় বলো? এভাবে পারা যায়? ইস, সত্যি মাইরি, মানুষ পারেও। বুকু উদ্বেগের সঙ্গে বললেন, আসলে তুমি তো জানোই, ভাই খুব অনেস্টলি কাজটা করে, আপোষ করে না অন্যায়ের সঙ্গে। যার জন্য তোমাদের যদি কোনো বিপদ হয়ে যায়, কি করব বলো তো? আরে না না, চিন্তা করো না, আমি আশ্বস্ত করতে চেষ্টা করলাম। আগামীকালের বার্থডে পার্টির লাস্ট মিনিট প্রিপারেশনের জন্য সকাল সকাল লাঞ্চ সেরে আমরা সবাই মিলে বেরোতে উদ্যত হলাম। কিন্তু মিমি কিছুতেই রাজি হচ্ছে না যেতে। ওর সর্বক্ষণের সঙ্গী চামেলি মাসির সঙ্গে ও থেকে যেতে চায় ঘরে। ওর মা কিংবা পিসিমণি, এমনকি চামেলি মাসিও অনিচ্ছা সত্ত্বেও ওর জেদের কাছে আত্মসমর্পণ করে ফেলল শেষ মুহূর্তে। কিন্তু আমার যে কি হলো, হয়তো আমার নিজের কাছেও এর কোনো ব্যাখ্যা নেই। ওকে না নিয়ে কিছুতেই বেরোবো না বলে দৃঢ় প্রতিজ্ঞ আমি। জীবনে প্রথম আমি কোনো শিশুর গায়ে হাত তুললাম।
ওর মা এবং পিসিমণি বিস্ফারিত চোখে তাকিয়ে রইলেন আমার দিকে। ওদের ভাষাহীন দৃষ্টিতে নিজেকে কেমন বিশ্বাসঘাতকের মতো মনে হলো। আমি নিজের হাতকেও বিশ্বাস করতে পারিনি। এই হাত দিয়ে আমি আঘাত করলাম ওইটুকু মেয়েকে, তাও তার জন্মদিনের মতো এত বড় একটা উৎসবের প্রাক মুহূর্তে। গাড়িতে উঠেও অনেকক্ষণ ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল মিমি, কিন্তু কোনো কথা বলল না। বলা বাহুল্য, আমার কোনো গিফট নিল না মিমি। পরিবেশটাও ভারী হয়ে রইল সারাক্ষণ। কয়েক ঘন্টার মধ্যেই আর্জেন্ট কিছু কেনাকাটা সেরে আমরা যখন বাড়ির কাছাকাছি পৌঁছলাম, দেখি কি পুরো এলাকাটা ঘিরে একটা বিরাট জটলা। বাগানের পাশে গাড়িটা ঘুরিয়ে গ্যারেজে ঢোকাবো এমন সময় একদল লোক দেখি আমাদের দিকে ছুটে আসছেন, চোখে মুখে অপার বিস্ময়। কি হয়েছে গো নিপা বৌদি? চামেলি মাসির গলায় চাপা সন্ত্রাস। সর্বনাশ হয়ে গেছে গো, মৃদু গুঞ্জন উঠল। সাহেব ফিরেছে নাকি? অদূরে পুলিশের গাড়িটা দেখে আতঙ্কিত গলায় প্রশ্নটা ছুঁড়ে দিলেন মিমির মা। ততক্ষণে ভেতর থেকে শালাবাবু বেরিয়ে এলেন, আমার হাত ধরে বললেন, মিনিট 15 হলো ফিরেছি। ভাগ্য ভালো যে তোমরা কেউ ছিলে না। কি হয়েছে? আমার গলাও খাদে। আমি ঢোকার মোটামুটি মিনিট 10 আগে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল বাড়ি। ওই দেখো কেমন ভেঙে পড়েছে দরজা, দেয়ালের অংশ, জানলার কাঁচ। সাহেবের গলা তখনও কাঁপছে। এসো ভেতরে দেখে যাও কি হয়েছে। দেখলাম ভেতর থেকে প্রচুর লোক বেরিয়ে আসছে পিলপিল করে, প্রত্যেকের চোখে মুখে ভয়, উৎকণ্ঠা, বিস্ময়। ভেতরে ঢুকে দেখি হরপ্পার মতো পড়ে আছে ধ্বংসাবশেষ, কোথাও কিছুই আর আস্ত নেই। উত্তেজিত শালাবাবু মিমির মায়ের হাত দুটো ধরে চিৎকার করে বললেন, কোথা থেকে এসেছে ওই বাঘ? জানো ওই বাঘের মধ্যেই ছিল বোমা, কেন না দেখে অ্যাকসেপ্ট করেছো পার্সেল? ততক্ষণে মিমি আমাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে। ওর সব অভিমান জল হয়ে ভিজিয়ে দিচ্ছে আমার শার্টের হাতা, হাত ঘড়ি, দম বন্ধ করা অনুতাপ। জনৈক রিখিয়া ঘোষের ছদ্মবেশে কে এবং কেন এই মৃত্যুবান বাঘের পেটে পুরে পাঠিয়েছিল এ বাড়িতে, সে তদন্ত প্রশাসন করবে, সে বিচার আদালত করবে। কিন্তু আজন্ম নাস্তিক আমি এই সামান্য কলমটি কিছুতেই মেলাতে পারছি না। কে এবং কেন আমাকে স্বপ্নে এসে অনির্বার্য নিয়তির কথা ওইভাবে বলে গিয়েছিল, এবং কিভাবেই বা আমি ছোট্ট মেয়েটাকে অপ্রতিরোধ্য মৃত্যু থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছিলাম সেদিন। হয়তো এগুলোও নিয়তি, নির্ধারিত। জীবনে সত্যিই কিছু কিছু হিসেব মেলে না বোধহয়।